আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি অবস্থা থেকে ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ব্লগটি হচ্ছে স্পেশাল। এই প্রথম দেশের বাইরে যাচ্ছি বিকজ ইন্ডিয়া। তো আপনাদের সাথেই থাকবো এবং আপনাদেরকে জার্নিটা দেখাবো। তো বিষয়টা হচ্ছে ঢাকা টু কলকাতা। এই ভিডিওটি আমি দুইটি পার্টে বিভক্ত করবো। প্রথমটি হচ্ছে ঢাকা টু কলকাতা এবং সেকেন্ড পার্টটি হচ্ছে কলকাতা টু ঢাকা। তো ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আই থিঙ্ক আপনারা ব্লগটি উপভোগ করবেন এবং কত টাকা খরচ হয়েছে এবং আমি বাজেটের ভিতর কলকাতা যাওয়ার চেষ্টা করেছি। তো আই থিঙ্ক যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন সবাই এবং ব্লগটি আপনারা যাতে উপভোগ করেন সেই কামনাই করি। এবং যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন এবং কি আপনার হ্যাসেল বা কি প্রয়োজন বা কি দরকার পড়ে, সম্পূর্ণ বিষয়টা আমি ভিডিও শেষের দিকে দিব। আপনাদের জন্য টুইস্ট রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিব যাতে আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখুন পুরা শহরটাই পুরো ফাঁকা। এখন তো ঈদ, সবাই গ্রামের ভিতরে ঈদ করতে গেছে। এখন গ্রামে সবাই আছে, যেহেতু আমরা পুরান টাউনে থাকি। পুরান টাউন দেখতে পান যে পুরো ফাঁকা দেখাচ্ছে। ও আমার পিছে দেখুন একজন ডগি চলে আসছে। হ্যালো, হ্যাঁ দেখুন, বলো ঈদ মোবারক বলো। দেখতে পাচ্ছেন যে ডগিটা এখানে চলে আসছে। তো আই থিঙ্ক আমাদের এলাকারই ডগি এটা। তো বাই দ্য ওয়ে নর্মালি যাচ্ছে হচ্ছে বাই রোডে লাইন এবং সোয়ার্দ, সেটা হচ্ছে ঢাকা রোড কলকাতা ডাইরেক্ট সেটা যাওয়া যায়। তো বাসটা আপনাদেরকে দেখাবো। আমরা আরামবাগ থেকে টিকিট কেটেছি। তো এখন যাওয়া যাক, আমরা এখন আরামবাগের উদ্দেশ্যে যাবো। এগেন আপনাদেরকে দেখানোর চেষ্টা। ভাই হয়নি আর বলেন কলকাতা ইন্ডিয়া যেতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক পিসে ভাই ধরা রয়েছে, ওরা বলতে যাবে। আচ্ছা যাক, বাই দেয়। আমরা এখন সরাসরি আরামবাগ যাবো। ভিডিওটির সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল ফায়ার সার্ভিসের সামনে থেকে। তো এখন আমরা একটি রিক্সা নিব সেখান থেকে আরামবাগের জন্য। তো আমাদের বাস ছাড়ার সময় হচ্ছে 7:15, যেহেতু আমাদের 7টার ভিতরে ওখানে থাকতে হবে। তো অলরেডি আমরা লেট করে ফেলেছি। তো আমরা অনেক রিক্সা খোঁজাখুঁজি করতেছি, যেহেতু ঈদের ছুটিতে রিক্সা পাওয়াটা খুব টাফ একটি ব্যাপার এবং ঈদ উপলক্ষে রিক্সা ভাড়া একটু বাড়িয়েই নেয়। তো এখান থেকে আমরা একটি রিক্সা ফাইন্ড আউট করে নিলাম। তো পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবাজার। জানেন যে গত রোজায় আগুন লাগার পর বঙ্গবাজারটি আপনার পড়ে যায়। এখন সেই বাজারটি আপনার পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেহেতু বোতল বিল্ডিং উঠবে। তো আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। তো যাত্রা হইতে যাচ্ছি এবং রিক্সাওয়ালা মামার সাথে ভাড়া ফুরিয়ে নিলাম আরামবাগ নামিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে আমাদের গন্তব্য ছেড়ে চলছে এবং পুরো গন্তব্যটাই আপনাদেরকে কিছু না কিছু তথ্য দেওয়ার শেয়ার করব। এবং যারা ইন্ডিয়া যেতে চান, বিশেষ করে যে বিষয়টা মাথায় রাখবেন, আপনাদের সব কিছু কাগজপত্র এবং জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখবেন আগের রাত্রে। না হলে হয়তো আপনার প্রবলেমে পড়তে পারেন। দেখা যায় একটা কিছু না থাকলে সেখানে আবার ব্যাক করাটা একটা টাফ হয়ে যায়। আর গ্রিন লাইন এমন একটি বাস কোম্পানি, সেটা টাইমের আপনার এদিক সেদিক হয় না, ঠিক পারফেক্ট টাইমলি তারা বাসটা ছেড়ে দেয়। তো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনার মাথায় রেখে বাসা থেকে বের হবেন যারা বাই রোডে ইন্ডিয়া যেতে চান। তো সামনে আপনাদের জন্য আরও তথ্য রয়েছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় কী তথ্য লাগে বা কী প্রয়োজন, সেটা আমি সামনে বলবো। তো ফাইনালি আমরা চলে আসলাম আরামবাগ। ওই যে গ্রিন লাইন বাসটি আমাদের জন্য ওয়েট করতেছে, পিসের যে বাসটি, এটা হচ্ছে গ্রিন লাইন সোয়ার্দ ঢাকা টু ডাইরেক্ট কলকাতা। এই বাসটি যায়, কোনো ক্যাটালগ নয়। তো আমরা ঢুকে গেলাম কাউন্টারে, সেখানে আমাদের টিকিট চেক ইন করে নিলাম। যেহেতু আমরা উঠতে হবে তার জন্য টিকিট আগে চেক করে নিতে হবে। আপনাদের কাউন্টারে এসে আগে টিকিটটি চেক ইন করে নেবেন। তো আমার বড় ভাই টিকিটটি চেক ইন করিয়ে নিচ্ছে। এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। অনেক যাত্রী দেখতেছে বসে আছে, কেউ খুলনা, কেউ বেনাপোল, বিভিন্ন জায়গায় যাবে যেহেতু ঈদের ছুটি চলতেছে।
তো অলরেডি আমরা বাসটাতে উঠলাম। তো বাসটাতে উঠে আমরা যা যা লক্ষ্য করলাম, খুবই সুন্দর একটি বাস। বলতে গেলে আপনার বিমানের ছোঁয়া পাবেন এই বাসগুলোতে। গ্রিন লাইন বাস আসলে অসাধারণ একটি বাস হয়। তো সিটগুলো কমফোর্টেবল ছিল, প্রত্যেকটি সিটে একটি চার্জার দেওয়া থাকে, 2টি চার্জার মোড দেওয়া থাকে, যে কেউ চাইলে সিট থেকে চার্জ করে নিতে পারেন। আর ফাইনালি হচ্ছে আপনি যে বিষয়টা, গ্রিন লাইনে আপনাকে তেমন কিছু দেওয়া হবে না, শুধু একটি পানির বোতল দেওয়া হবে এবং প্রতিনিয়ত আপনাকে একটি নির্দেশনা বা প্রয়োজন অনুসারে নির্দেশনা দিতে থাকবে তারা। এবং এখানে আপনার এই সিটটি, আমরা গ্রিন লাইন কাউন্টারে চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাস, এখন ঢাকা টু কলকাতা এই বাস করে জার্নিতে যাব। দেখতে পাচ্ছেন বাসটি দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর। সাথে রয়েছে আমার বড় ভাই, ওনার সাথে আমি ট্রিপে যাচ্ছি, আমরা 2 ভাই ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং বাকি এনজয়টা আপনারা বাসের ভিতর দেখাবো, এটা দেখতে কেমন এবং কেমন কোয়ালিটি ফ্যাসিলিটিস সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপডেট জানাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক। তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম, আমরা এখন সিটে বসে রয়েছি। তো গ্রিন লাইনে উঠে গেলাম, আমাদের সিটে এখন দেখতেই পাচ্ছেন কমফোর্টেবল ফিল, আর সিট বেটার ওয়ে দ্যাটস ফাইন্ড আউট। এখন রওনা দিব, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ইন্ডিয়া পৌঁছাতে পারি এবং যাতে কোনো ঝামেলা ছাড়াই। এবং সামনে আপনাদেরকে আরও আপডেট দিব, বেনাপোলে যাওয়ার পর সেখানে আপডেট দিব। আই থিঙ্ক আপনারা ভিডিওর সাথে থাকবেন। অলরেডি আমাদের কলকাতার উদ্দেশ্যে বাসটি ছেড়ে দিল, রওনা হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। তো এখন আমরা চলতে রইলাম। তো এখন আমরা প্রায় শর্টকাটে চলে আসলাম মাওয়া হয়ে পদ্মা ব্রিজ পাড়ি দিলেই দেখা যাবে ওখানে আপনার শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা, এই রাস্তাগুলো হয়ে আপনাদের যেতে হবে। যদিও আমি ঘুমিয়ে থাকার কারণে পদ্মা সেতুতে ভিডিও করতে পারিনি, দুঃখিত, তাহলে আমি আপনাদের স্ক্রিনে দেখাতে পারতাম, সেটা কত সুন্দর ছিল। তো এখন হাইওয়েতে রয়েছি, তো ধীরে ধীরে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে। আর গাড়ি জার্নিটি এতটাই কমফোর্টেবল, মনে হচ্ছে যে আপনি যতক্ষণ গাড়িতে থাকবেন আপনার এক বিন্দু পরিমাণে মনে হবে না আপনি আসলে কি বিমানে দিয়ে যাচ্ছেন নাকি গাড়ি দিয়ে যাচ্ছেন। এই গাড়ি বিশিষ্টতা হচ্ছে আপনার বিশেষ করে গ্রিন লাইন যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো আপনার অনেক হাই কোয়ালিটি এবং অনেক গতিতে গাড়িগুলো চলে, প্রায় পার আওয়ার 150 স্পিডে গাড়িটি টানেছে। তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন ওরা একটি নির্ধারিত জায়গায় একটি ব্রেক নেয়। দেখুন বাসটি দেখাই যাচ্ছে, খুব সুন্দর একটি বাস এবং খুব সেফ জার্নি। আপনারা যদি যেতে চান তো অবশ্যই গ্রিন লাইন শহরদত্তে চলে যাবেন। সো ভিউয়ার্স, তো আমাদের বাসটি ব্রেক দিল এখানে 20 মিনিট নাস্তা করার জন্য, যেহেতু সকালবেলা কেউই নাস্তা খেয়ে বেরোয়নি। 7:15-তে গাড়িতে উঠেছি, ঠিক টাইমে গাড়িতে ওঠার পর। তো এই যে রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে সাম্পান। তো বাই দ্য ওয়ে রেস্টুরেন্টের বিল ইউজ অফ এখানে দেখা যায় যারা একটু কম বাজেটে বা একটু ইয়েতে খেতে চান, তো সবাইকে একটা রিকমেন্ড করবো যে আপনারা এখানে না খাওয়াটাই বেটার। আর যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারাই খাবেন, আমরা গরিব, আমাদের জন্য এটা প্রেফার করে না, তারপরেও খিদার জন্য খেতেই হয়। তো যাক, কিছুটা যদি কনসিডার করতে চান, বাজেটের ভিতরে ট্যুর করতে চান, তাহলে এই হোটেলগুলো একটু এড়িয়ে চলাটাই সবচেয়ে উত্তম, আমি যেটা মনে করি। তো আদারওয়াইজ আপনারা হোটেলের খাবারটা খুব ভালোই ছিল, সবজি খেলাম, একটা পরোটা খেলাম। তো বাই দ্য ওয়ে এখানে আপনার গনে 20 মিনিট আপনাকে টাইম দিবে, 20 মিনিট ওভার হয়ে গেলে গাড়ি ছেড়ে দিবে। তো ওনারা যখন ছাড়ে তখন বলে দেয় যে 20 মিনিট আপনার হাতে সময় আছে, তার ভিতরে আপনার নাস্তা বা ওয়াশরুম যা আছে সব কিছু সেরে ফেলুন। তো বাই দ্য ওয়ে বাকি অংশটুকু আমি দেখাবো বেনাপুল অংশে, আপাতত এই অংশটুকু রইল। আর আমার হচ্ছে ব্যাড লাক, আমি এমন একটি সিটে বসেছি ব্যাক সাইডে, ওখান থেকে আমি পুরো প্রিভিউটা দেখাতে পারিনি, হয়তো সিট ছিল না, শেষ প্রান্তে আমি এই সিটটি পাই। তো যাই যেটা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ। তো দেখা হবে বেনাপুলে এবং নোমেন্স ল্যান্ডে, আরও ভিডিও দিব এবং আরও কথা হবে আপনাদের সাথে। এবং কত টাকা আমি টোটাল ভিডিওর শেষের দিকে আমি হিসাব দিব কত টাকা আমার খরচ হয়েছে। এটা একটা বাজেট ট্যুর, তো কত অল্প টাকার ভিতরে ইন্ডিয়া থেকে ঘুরে আসা যায় সে বিষয়টা আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম। আপনার বাসে থাকা অবস্থায় আপনাকে ইমিগ্রেশন একটা পেপার দেবে, যেটাকে ফিল আপ করে নিতে হবে। এবং সুপারভাইজার আপনার থেকে পোর্ট ফি এবং ট্রাভেল ট্যাক্স মোট 1150 টাকা নিয়ে যাবে। এটা সময় বেঁধে কম বেশি হতে পারে, আমাদের থেকে 1150 টাকা নিয়েছে। আর সব পাসপোর্টগুলো আপনাদের সুপারভাইজার কালেক্ট করে নেবে, নেওয়ার পর উনি চলে যাবে এবং আপনাদের বর্ডারকে নোমেন্স ল্যান্ডে ওখানে এন্ট্রি করতে বলবে। তো সর্বপ্রথম যখন আপনি এন্ট্রি করবেন আপনার দেখা যায় সুপারভাইজার আপনাকে এখানে এনে যার পাসপোর্ট তার হাতে বুঝিয়ে দেবে। দেখতে পাচ্ছেন যে পাসপোর্টটি সে সবার হাতে বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশি ইমিগ্রেশন পার হওয়ার পর আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন হতে হবে। প্রথমে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন পার হবেন, পার হওয়ার পর ঠিক এই জায়গাটা আপনাকে বসতে বলবে আধা ঘন্টা 1 ঘন্টা, যে আপনার সবাই নোমেন্স ল্যান্ডে, এখানে সবাই বসে থাকেন, যে পর্যন্ত আপনাকে ডাক না দিবে সে পর্যন্ত আপনারা যাবেন না। কারণ ওদের সুপারভাইজার ওখানে রয়েছে, ওরাই আপনাকে গাইড করবে কীভাবে আপনার ইন্ডিয়া যেতে হবে। আমরা যতটা কষ্ট মনে করি আসলে ইন্ডিয়া যেতে ততটা কষ্ট নয়। এখন আমরা হাঁটা শুরু করেছি ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে। বাংলাদেশের ইমিগ্রেশন আমাদের প্রায় শেষ, যদি ইমিগ্রেশনের ভিতর ভিডিও করতে দেয় না, তো আমি ট্রাই করেছি একটু ভিডিও করার জন্য।
এখন আমরা যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনে, সেখান থেকে সব কিছু চেক আপ করে ইমিগ্রেশন করে আমরা বের হয়ে যাব। আমাদের বাসটি অলরেডি ইন্ডিয়ায় ঢুকে গিয়েছে, সেই সেম বাসটি আমরা ওই বাসটিতেই আবার যেয়ে উঠবো। এটা হচ্ছে ডাইরেক্ট বাসের সুবিধা, আপনার সময় কম বাঁচে এবং খুব দ্রুত আপনি চাইলে যেতে পারেন, কোনো প্রবলেম হয় না। কিছুটা তো আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল রাখবেই। আর সবসময় আপনার ইন্ডিয়া যাওয়ার সময় যে জিনিসটা মাথায় রাখবেন, সবসময় সকালবেলা টিকিট কাটবেন, 7টা 8টার দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে বিকাল দিকে গেলে আপনার খুব সহজেই ইন্ডিয়াতে ভিড় কম পড়বে এবং সহজেই ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন। আর যারা রাত্রেবেলা যান তখন দেখা যায় সকালে জিনিসটা প্রেশারটা অনেকটাই বেড়ে যায়। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা জার্নি করতে পারেন, আই থিঙ্ক আপনাদের খুব উপকারে আসবে। তো এখানে দেখুন মোটামুটি সবাই লাইনে আছে। এখন আমরা ইন্ডিয়া ইমিগ্রেশনটাকে চেঞ্জ করব। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের বেনাপুর বন্দরে। এখন এই যে আমাদের বাস স্টপেজ হলো, তো ওই দেখা যাচ্ছে বর্ডার, এখান থেকে ক্রস করলে আমরা হয়ে যাবে। তো আজকে ভাগ্য ভালো, বিকালবেলা সকালবেলা উঠলে বিকালবেলা এখানে ফাঁকা পাওয়া যায়। নোম্যান্স ল্যান্ডে যাবো, বাকি বিষয়টা আপনাদেরকে দেখাবো। আই থিঙ্ক মানুষ কমই দেখতে পাচ্ছেন, মানুষ কমই রয়েছে, দেখাই আপনাদের। ফাইনালি বাংলাদেশের ঐতিহ্য এই হচ্ছে লম্বা লাইন, ধরে ফেললাম সিরিয়াল। বাই দ্য ওয়ে, লাইন কতক্ষণে শেষ হয় বাকিটা দেখা যাবে। তারপর হচ্ছে এটা এন্ট্রি করেন নোম্যান্স ল্যান্ডে, সেখানেই কথা হবে এবং ইন্ডিয়া ঢোকার পরে আপনাদের সাথে আলোচনা হবে কীভাবে জার্নিটা বা ফিনিশ করলাম। ফাইনালি ট্রাভেল ট্যাক্স এবং বোট ফি পেয়ে গেলাম, পাসপোর্ট আমাদের জমা দেওয়ার কোনো সিরিয়াল লাগবে না। ইংল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে কোনো সিরিয়াল ধরা লাগে না। আজকে এমনি তো লোক কম, সকালবেলা যদি আপনারা ওঠেন তাহলে বিকালবেলা লোক কমই পাবেন। আদারওয়াইজ হাতে পাসপোর্ট এবং সব কিছু এখানে রয়েছে বলতে। তো চলুন বাকিটা ভিতরে গিয়ে দেখা যাবে। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, তো ইন্ডিয়া ইমিগ্রেশন কতটা প্যারা দেয়। দেশের ইমিগ্রেশন চেক করে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন চেক হয়ে গিয়েছে। এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করে ফেললাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাসটি ইন্ডিয়া বেনাপোলে ওয়েট করতেছে। তো এই দেখুন এখান থেকে চলে যাচ্ছি, বাস বাইর হয়ে এখান থেকে বাইরে আপনার বাসের বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, তারা আপনাকে গাইড করে এখানে দেখিয়ে দিবে কোথায় আপনার বাসটি রয়েছে। তো সবাই যাচ্ছে, আমরাও তাদের পিছু পিছু যাচ্ছি। ঠিক এইভাবে আপনারা বর্ডারটাকে ক্রস করতে পারবেন খুব সুন্দরভাবে। ফাইনালি চলে আসলাম ইন্ডিয়া। এই দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এখানে ওয়েট করতেছে, ইমিগ্রেশন সব কিছু পাস করে এখানে চলে আসলাম। তো আপনারা আসলে গ্রিন লাইন আসতে পারেন, ওনাদের সার্ভিসটা খুব ভালো এবং তাদের সুপারভাইজার ব্যবহারটা খুব ভালো লেগেছে। তো হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ডার, এটাতে ক্রস করে এখানে চলে আসছেন। তো বাইরে এখন বাসে যে উঠবো, বাকিটা আমি হোটেলে চেক করার সময় আপনাদেরকে দেখাবো। যশোর রোডে আপনার দেখা যায় বাসটা মানে ব্রেক দিয়েছে। তো এখন আমরা একটু লাঞ্চ করে নেই, যেহেতু অনেক খিদে লাগছে আর টাকা চেঞ্জ করার মতো নেই। তো আবার এই বাচ্চা নিয়ে একটু খাবার মাছ দেখি কেমন লাগে। তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম কলকাতা। এ হচ্ছে নিউ মার্কেট আর এই হচ্ছে আমাদের বাস। এখন আমরা খুঁজবো হোটেল এবং প্রথমে আমরা টাকাটাকে এক্সচেঞ্জ করে নিব, যেহেতু বাংলা টাকা এখানে চলে না, রুপিতে কারেন্সি করে নেব। বাই দ্য ওয়ে, ফরগেট দ্যাট, দেখা যাক এখানে কি কি কাজ হয়। আমরা এসবিআই ব্যাংক এটিএম থেকে টাকা এক্সচেঞ্জ করে নিব। হোটেল লাগবে কিনা এই ঐতিহ্যবাহী ট্যাক্সি দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখাই আপনাদেরকে। তো আমরা কলকাতায় নেমে গেলাম। তো কলকাতায় নেমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, যেটা কলকাতার ব্রিটিশ আমল থেকে চলে। তো এখানে নিউ মার্কেট আপনার সামনে নামিয়ে দিবে গ্রিন লাইনে। এখান থেকে অনেকে আপনাকে বলবে যে ভাই কারো হোটেল লাগবে কিনা বা মানি এক্সচেঞ্জ করতে পারবেন কিনা। তো আপনার যাদের দরকার এখান থেকে মানি এক্সচেঞ্জ করে অনেক অপশন পেয়ে যাবেন এবং চাইলে আপনারা এখান থেকে হোটেল যে কারোর মাধ্যমে বুকিং করে দেন। তো আমি একটি কথা বলবো, আপনারা একটু কষ্ট করে হোটেলগুলোতে হেঁটে হেঁটে আপনারা হোটেল বুকিং করবেন, দালালের মাধ্যমে করবেন না। কারণ দালালের অনেক টাকা খেয়ে আপনার দেখা যায় অনেক টাকাই খাবে, কিন্তু তারা ভালো হোটেল দিবে না। তো আমরা এই ভুলটা না করে আমরা হেঁটে হেঁটে হোটেল খুঁজে একটি হোটেল বের করলাম। সেটা হচ্ছে আপনার বিহারি একটি হোটেল। সেই হোটেলে আমরা স্টে করলাম। একটু কম বাজেট যদি থাকতে চান তাহলে একটু দর কষাকষি করে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো। যেহেতু আপনি একটি অন্য রাষ্ট্রে যাচ্ছেন, সেখানে আপনি অবশ্যই চাবেন আপনার টাকাটাকে যতটা কস্ট করা যায়, কাটিং করা যায়, তাহলে আপনার ভ্রমণটা আপনি হ্যাপিলি ফিল করতে পারবেন। অবশ্যই কলকাতাটা পুরো ঘুরে দেখবেন, হাওড়া থেকে শুরু করে সব কিছু ঘুরে দেখবেন। ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে অবশ্যই দেখতে ভুল করবেন না। তো খুবই কলকাতা শহরটা বলতে গেলে খুবই সিমসাম এবং বলতে গেলে সুন্দরই রয়েছে এবং প্রত্যেকে ফরেন যারা রয়েছে তাদের সাথে খুব সুন্দর ব্যবহার, বলতে পারেন ভালো ব্যবহার। এমনিতে আমি কোনো খারাপ ব্যবহার তাদের থেকে এখনও পাইনি। তা আমি হাওড়া থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঘুরেছি, তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই কলকাতা দেখুন পুরো শহরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে আপনার হোটেলগুলো খোঁজার জন্য কী কী প্রয়োজন, কী কী দরকার, আপনার কোনো কিছু হেল্প করলে যে কাউকে প্রশ্ন করতে পারেন। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে যাই। হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বেসিং।
সাথে রয়েছে আপনার ওয়াশরুম এবং এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটিতে 6 জন মিনিমাম ঘুমানো যাবে। পাশে একটি আপনার সোফা রয়েছে, সেই সোফাতে আপনার একজন ঘুমানো যাবে। আপনারা যদি 6-7 জন বা একসাথে যান তাহলে এই ধরনের হোটেল নিতে পারেন। এটা আমার ভাড়া পড়েছে 800 রুপি, যদি 1000 রুপি বলেছে, আমি দামাদামি করে 800 রুপিতে নিয়েছি। এটা নন এসি, তারপরে ওয়েদার এত গরম নয়, এখানে যে পরিমাণে ফ্যান ছিল সেটা চলে, আপনাকে ততটা গরম দিবে না। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই রুমটা। যারা একটু কস্ট কাটিং করে বা বাজেটের ভিতরে ট্যুর করতে চান তাদের জন্য এটা ভালো হতে পারে। আর যদি যারা টাকা বেশি তারা 5 স্টার হোটেল ভাড়া নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে আমি একটু চা খেয়ে নিলাম, ওদের চাটা খুবই ভালো, তেমন মিষ্টি নয়, তেমন দেখা যায় ইও নয়, তো খুবই ভালো লাগলো। চাটা খেলাম, চাটাকেও ভালো ফিল করলাম। তো ফাইনালি হোটেলটা পেয়ে গেলাম অনেক খোঁজাখুঁজির পর। তা আপনাদের সবাইকে বলবো, আপনারা যখন আসবেন দয়া করে হোটেল খোঁজার চেষ্টা করবেন যতটা কম রেটে পাওয়া যায়। তো এখানে হোটেলটা পেলাম, এটা হচ্ছে আপনার 800 করে পার নাইট, 800 রুপি এবং 2 দিন থাকলে 700 রুপি। তো এই হোটেলটা বিশেষত হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি এটা ডাবল সিট বলতে ভুল হবে, আমরা মিনিমাম 6 থেকে 7 জন ঘুমানো যাবে। আপনারা যারা ফ্রেন্ড সার্কেল মিলে আসবেন একটু কষ্ট করে খুঁজে নেবেন। আমি আমার এই ভিডিওতে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিব, কার্ডটি দিয়ে দিব, এই হোটেলে চলে আসবেন। অন্তত আমার ভিডিওটা দেখার পর আপনাদের $20 ডিসকাউন্ট দিবে, আর আই থিঙ্ক আর একটু ভালো পাবে। তো বাই দ্য ওয়ে, দেখুন হোটেলের আমি পরিবেশটা আপনাদেরকে দেখিয়েছি যে কত সুন্দর এবং ইন্টারেস্টিং। মোটামুটি স্লিম, কিন্তু এটা এসি নেই, কিন্তু আপনার যে ফ্যান বা এগুলো রয়েছে খুবই ভালো, এতটা গরম হয়নি, ব্যালকনি জানালা রয়েছে, দেখতে খুব সুন্দর। তা আদারওয়াইজ আপনার হোটেলটা চুজ করতে পারেন যদি আপনার বাজেটটা কম হয়ে থাকে।